হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি অরিন্দম ঘোষ তোমাদের সামনে হাজির হলাম পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করতে। আমাদের আলোচনার টপিক আজকে সুডোফোর্স, নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের সুডোফোর্স, ফিজিক্স পার্ট 1 থেকে। সুডোফোর্স খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই কনসেপ্টটা তোমরা যদি ভালোভাবে ক্যাপচার না করতে পারো তাহলে প্রবলেম সলভিংয়ে তোমাদের ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, অনেক ক্ষেত্রে কনসেপচুয়াল ভুল হয়ে যাবে। তো যার ফলে আমি তোমাদের জন্য আলোচনা শুরু করতে চাই নিউটনীয় বলবিদ্যা। দেখছো এখানে বোঝা যাচ্ছে সুডোফোর্স। সুডোফোর্স মানে কি? অলিক বল বা তোমার ছদ্ম বল, তোমরা এটা জানো এই সম্পর্কে। তো আমরা আজকে আরেকটু বেশি জানবো আর আমাদের নলেজটাকে আরও এক ধাপ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। ইনকিলাব জিন্দাবাদ, লেটস গো। চলো দেখো, এখানে লেখা আছে কি রেফারেন্স ফ্রেম, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো। সুডোফোর্স জানার আগে আমাদেরকে জানতে হবে কি প্রসঙ্গ কাঠামো কী জিনিস। তো প্রসঙ্গ কাঠামো দিয়ে আজকে আমাদের আলোচনাটা শুরু করব। তো প্রসঙ্গ কাঠামো, তো এটা বুঝতে পারছো, তো এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। লেখা না এখানে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কী জিনিস তোমরা তো এটা 9 থেকে পড়ে আসছো। দেখো, the region or zone from where observations are taken for motion parameters of a body। তো বুঝতে পারছো এখানে মানে তুমি যেই প্লেস থেকে তুমি বস্তু গতিকে অবজার্ভ করবা, যে পয়েন্ট থেকে, যে লোকেশন থেকে তুমি বস্তুর গতিকে অবজার্ভ করবা, সেই পয়েন্টটা বা সেই লোকেশনটাই হচ্ছে কি তোমার প্রসঙ্গ কাঠামো। বোঝা যাচ্ছে? তো এই প্রসঙ্গ কাঠামোটা তো কী জিনিস এটা তোমরা আগে থেকে জানো। এখানে জাস্ট একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, আর অফিসিয়াল ডেফিনেশন তোমরা যখন খাতাতে যখন লিখবা তখন বাংলায় লিখবা। কোনো বস্তুর অবস্থান কিংবা গতি ওই স্থিতি এটা বর্ণনার জন্য কী করতে হয় আমাদেরকে? অন্য কোনো বিন্দু বা বস্তু সাহায্য নিতে হয়, তাই না? দ্বিতীয় বস্তুটিকে বলা হয় কি নির্দেশ বস্তু বা প্রসঙ্গ বস্তু, আর প্রসঙ্গ বস্তুর সাহায্যে যুক্ত স্থানাঙ্ক সংস্থাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তো আশা করি এতে কোনো তোমাদের সন্দেহ নাই। একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে মোশন প্যারামিটার্স আর লাইক দেওয়া হয়েছে, সরণ, বেগ, সময়, আর কি ত্বরণ, আরও আছে মোশন প্যারামিটার এখানে নাই। আমি তোমাদেরকে বলি মোশন প্যারামিটারের মধ্যে তুমি আরও কিছু প্যারামিটার এখানে অ্যাড করতে পারো, যেমন তোমার গতিশক্তি, ভরবেগ, এগুলো কিন্তু মোশন প্যারামিটার। আর তারপরে আচ্ছা পরে এ নিয়ে আলো কথা বলবো। নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, এই প্রসঙ্গ কাঠামো আবার দুই প্রকার, একটা হচ্ছে কি ইনার্শিয়াল আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল। তো প্রথমে দেখো ইনার্শিয়াল ফ্রেম। তো ইনার্শিয়াল ফ্রেম বলতে কি বোঝায়? সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। অ্যানি ফ্রেম অর অবজারভার হুইচ ইজ এদার স্টেশনারি, দেখো, অর মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে কি এখানে স্টেশনারি অর মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, তার মানে হচ্ছে নন অ্যাক্সেলারেটেড ফ্রেমস। তার মানে মনে করো এখানে তুমি আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে রেস্ট পজিশনে আছো, তাহলে তুমি যে প্রসঙ্গ কাঠামো তুমি নিজে কিন্তু সেখানে রেস্ট অবস্থানে আছো, তুমি কিন্তু স্থির বা জড় প্রসঙ্গ কাঠামো। এমনও হতে পারে যে তুমি কারের মধ্যে আছো, একটা কার আছে, কারের মধ্যে তুমি যাচ্ছ, কার সমবেগে যাচ্ছে, মনে করো 30 মিটার পার সেকেন্ড, এত বেগ হয় না। তো তুমি যদি এত স্পিডেও চলো সেক্ষেত্রেও কিন্তু তুমি যদি এর মধ্যে থাকো, থেকে কোনো বস্তুকে অবজার্ভ করো, কোনো বস্তুর মোশনকে অবজার্ভ করো বা স্টাডি করো, সেক্ষেত্রেও তুমি কিন্তু জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যেই পড়ছো। তার মানে কি আমার এখানে a = 0, ত্বরণ হবে কি শূন্য। ত্বরণ যদি শূন্য থাকে, সেটা থেমে থাকো তুমি অথবা তুমি গতিশীল থাকো না কেন, ত্বরণ যদি শূন্য থাকে তাহলে তুমি হয়ে যাবা জড় প্রসঙ্গ কাঠামো। তো আশা করা যায় জড় প্রসঙ্গ কাঠামো সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এখন যদি বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো কোনটা, নন ইনার্শিয়াল ফ্রেম কোনটা? নন ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে কি যদি তোমার ত্বরণ থাকে, তাই না? যদি তোমার ত্বরণ থাকে তাহলে সেটা হবে কি নন ইনার্শিয়াল ফ্রেম। আচ্ছা নেক্সট স্লাইডে দেখো। আচ্ছা, অজড় প্রসঙ্গ কাঠামো, দ্যাট ইজ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এখানে অ্যাক্সেলারেটিং ফ্রেমস, আমি সেটা বলছি যে এখানে এখানে তোমার যেটা অ্যাক্সেলারেশন a, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তার মানে কি তুমি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলতে পারবে না, তুমি থেমেও থাকতে পারবে না। এখানে হচ্ছে কি তোমার ত্বরণ থাকবেই। তো যে সমস্ত প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকবেই সে সমস্ত প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো
অজড় বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলি, মহাবিশ্বে যত প্রসঙ্গ কাঠামো আমরা যেটাই ধরি না কেন, সমস্ত প্রসঙ্গ কাঠামোই কিন্তু আমার নন ইনার্শিয়াল। মানে আইডিয়ালি আমরা আদর্শগতভাবে ইনার্শিয়াল ফ্রেম কিন্তু পাবো না। কারণ দেখো, আমরা পৃথিবীতে যদি কোনো কিছুকে সমবেগে চলতে দেখি, তো পৃথিবী তো নিজেই কিন্তু সূর্যের চারপাশে ঘুরছে, পৃথিবীর একটা আণিক গতি আছে, যার ফলে পৃথিবী নিজেই কিন্তু একটা অজড় প্রসঙ্গ কাঠামো। তারপরেও আমরা সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে, মানে ছোট স্কেলে পরিমাপের ক্ষেত্রে পৃথিবীকে আমরা ধরে নিতে পারি তোমার ইনার্শিয়াল ফ্রেম। এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিতে পারি 99% কেসে। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত ফ্রেমই অজড়। তো নেক্সট স্লাইডে যাই, একটু দেখো। হ্যাঁ, এখানে লেখা আছে আর্থ ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট ইনার্শিয়াল ফ্রেম। এটাই তোমাকে বলছি, এখানে লেখা আছে অনেক কিছু, তো পারফেক্ট আমরা খুঁজে পাবো না। হ্যাঁ, আর আমরা দেখো ইনার্শিয়াল ফ্রেম যেটা নিখুঁত একবারে পাওয়া যাবে না, ঠিক আছে? তো সব কিছুই কি নন ইনার্শিয়াল। আর দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এটাকে ইনার্শিয়াল ধরে নিতে পারি পৃথিবীকে। আর কারণ কি, যে বললাম যে স্মল স্কেল এক্সপেরিমেন্টসে আমাদের কোনো প্রভাব পড়ে না। হ্যাঁ, আমরা স্মল স্কেল এক্সপেরিমেন্টে কোনো প্রভাব পড়ে না। আর কিসে এখানে বুঝতে হবে, নিউটনের যে সূত্র, নিউটনের লগুলো সেখানেই ভ্যালিড হয়। নিউটনস লস আর অনলি ভ্যালিড ইন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তার মানে কি, তুমি যদি সেই জড় প্রসঙ্গ কাঠামোতে যাও তাহলে শুধুমাত্র নিউটনের লগুলো ভ্যালিড হবে, আর যদি অজড় প্রসঙ্গ কাঠামোতে যাও সেখানে তোমার নিউটনের ল ভ্যালিড হবে না। কথা বুঝতে পারছো? মানে এফ নিট ইকুয়াল টু এম এ, তোমরা নিউটনের ল তো জানো, এফ নিট ইকুয়াল টু এম এ। তো এফ নিট ইকুয়াল টু এম এ যদি বলো, তো এটা তোমার ভ্যালিড কোথায়? এটা ভ্যালিড হবে তোমার ইনার্শিয়াল ফ্রেমে। ইনার্শিয়াল ফ্রেম মানে কোনটা? ইনার্শিয়াল ফ্রেম মানে তোমার হচ্ছে কি জড় প্রসঙ্গ কাঠামো, যেখানে তোমার কি অ্যাক্সেলারেশন 0, ঠিক আছে? তারপর আমরা পৃথিবীকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইনার্শিয়াল ধরে নিই, যার ফলে নিউটনের ল সেখানে আমরা ভ্যালিড ধরে নিতে পারি। আমাদের সূক্ষ্ম পরিমাপে খুব বেশি সমস্যা হয় না, তাই না? তো সামারি তো বুঝতে পারছো। তো আসলে নন ইনার্শিয়াল যে প্রভাবটা না প্রায় অদৃশ্য হয়ে যায়, হ্যাঁ, স্মল স্কেলে। আর এটা তো বিজ্ঞানের সৌন্দর্য, তাই না? যে তুমি স্মল স্কেলে যেটা তুমি সঠিক মনে করছো, সেটা লার্জ স্কেলে গেলে সেটা অ্যাপ্রক্সিমেশন হয়ে যাবে। এটাই হচ্ছে ফিজিক্সের সৌন্দর্য। তো ঠিক আছে, আমরা বিজ্ঞানকে এইভাবে বুঝবো, আমরা এইভাবে ফিল করবো। তো অ্যাপ্রক্সিমেশন যে লেখা আছে না, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্রক্সিমেশন হয়ে যায় তখন সেক্ষেত্রে লার্জ স্কেলে গেলে। তো এরপর আসো স্টুডেন্ট, দেখো নেক্সট এবার আসছে আমাদের কি আসল আলোচনা, সুডো ফোর্স, যেটাকে বলা হয় অলিক বল। এটা নিয়ে তো আজকে আমাদের আলোচনা। তো সুডো ফোর্স কী জিনিস এটা বুঝতে তোমাদেরকে মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শুনতে হবে। তারপরে দেখো তোমাদের কাছে সুডো ফোর্সের জিনিসগুলো একবারে কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগ দাও। তো এখানে দেখো 3টা চিত্র আছে, দেখো একটু দেখো ভিন্ন ভিন্ন চিত্র। প্রথম চিত্রে দেখো একটা ব্লক আছে, একটা লিফটে ত্বরণে আছে ওপরের দিকে। আর এখানে অবজারভার যে এটা তোমার অবজারভার, হ্যাঁ, এটা তোমার পর্যবেক্ষক। আমি আমার পেনের কালারটা একটু চেঞ্জ করি এখানে, হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, এখানে এটা হচ্ছে তোমার অবজারভার, পর্যবেক্ষক। তো পর্যবেক্ষক কে? যে মোশনকে অবজার্ভ করছে, সে মোশনকে অবজার্ভ করবে। কোথা থেকে অবজার্ভ করছে? সে লিফটের বাইরে থেকে অবজার্ভ করছে। লিফট আছে কি তোমার ত্বরণে, একটু মনোযোগ দাও। তো সে কোথায় আছে? সে আছে মাটিতে। সে আছে কোথায়? সে আছে তোমার মাটিতে। সে আছে কোথায়? ও সরি, আমার একটু মুছে গেল। সে আছে তোমার মাটিতে। এ তোমার অবজারভার, হ্যাঁ, এই অবজারভার। হ্যাঁ, এ কোথায় আছে? গ্রাউন্ডে আছে। এ তোমার আছে গ্রাউন্ডে। আচ্ছা, এটা থাক, সমস্যা নেই। তো বুঝতেই পারছো। তো আমরা এটা 3টা পার্টে এখানে ভাগ করে নিয়েছি, মনোযোগ দাও। পার্ট 1, এখানে কিন্তু অবজারভার আছে কোথায়? সে লিফটের মধ্যে আছে। এখানে ছিল বাইরে, এখানে ছিল লিফটের মধ্যে। এর পরে লিফটের মধ্যে আছে। কেন? একই চিত্র, এটা পরে বুঝিয়ে বলছি তোমাদেরকে, একটু মনোযোগ দাও। 3টা পার্ট এখানে ভাগ করা হয়েছে। তোমরা কি বলতে পারবা যে কোনটা নন ইনার্শিয়াল, কোনটা ইনার্শিয়াল? দেখো, এটা আছে পৃথিবীর মধ্যে আছে, পৃথিবীর মাটিতে আছে, সরি। আর লিফটের মধ্যে আছে ব্লক। তার মানে কি, লিফটে যেহেতু ত্বরণ আছে, তো অবভিয়াসলি এটা হচ্ছে কি তোমার নন ইনার্শিয়াল। এটা এর ভেতরে থাকলে তোমার হচ্ছে কি নন ইনার্শিয়াল। আর তুমি যে বাইরে আসছো, তুমি যে অবজারভার, তোমার যে ফ্রেম সেটা কি তোমার যে ফ্রেম সেটা কি? দ্যাট ইজ ইনার্শিয়াল। তুমি আসো ইনার্শিয়াল ফ্রেমে, তুমি বস্তুকে
অবজার্ভ করছো। এখানে তোমার নন ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল। আর তুমি লিফটের মধ্যে আসো, তুমি ত্বরণে আসো, ত্বরণ যদি তোমার থাকে তাহলে সেই ফ্রেমটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। এটা তোমাদেরকে আগে বোঝানো হয়েছে। এখন তুমি যদি এখানে বলা হয় যে ব্লককে দেখো, তো তুমি বলবা যে স্যার এই ব্লক তো এখানে আছে, আর এই লিফট তো তোমার উপরের দিকে উঠছে এই ত্বরণে, তো সুতরাং ব্লকও লিফটের সাথে উঠছে এই ত্বরণে। তো ব্লকের একটা ত্বরণ আছে, তো ব্লকের ওপরে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে কি নর্মাল রিয়াকশন, যেটাকে বলে লম্ব প্রতিক্রিয়া বল। আর নিচে তো লাগছে এমজি। আর তুমি এখানে বলবা যে এখানে এফ নিট ইকুয়াল টু এম এ। আর তুমি যখন এফ নিট ইকুয়াল টু এম এ বলবা তখন নিট ফোর্সটা কী হবে দেখো, ওপরের দিকে নর্মাল, নিচের দিকে এমজি, গ্র্যাভিটি। তো এন মাইনাস এমজি দ্যাট ইজ ইকুয়াল টু এম এ। এন তোমার বের হয়ে আসছে এমজি প্লাস এম এ। তো তুমি যে পাচ্ছ নর্মাল সেটা হচ্ছে কি এম ইন্টু জি প্লাস এ। এটা তোমরা জানো যে আপাতজনের যে ব্যাপারটা, আপাতজন কী হয়, লিফট যখন ওপরের দিকে ওঠে তখন আপাতজন বেশি দেখায়। তো এখানে ওয়েট মেশিন রাখলে কী দেখাতো, এটা যদি ভরটা যা থাকতো থেমে থাকা অবস্থায় তার একটু বেশি দেখাতো, কারণ কি তার আপাতজনটা বেশি হয়ে গেছে, এরকম ব্যাপার। তো এটা তো আমার ক্যালকুলেশনে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, এই প্রবলেম আমার সলভ এখানে হয়েছে। তো নর্মাল রিয়াকশন বেড়ে যাওয়া মানে আপাতজন বেড়ে যাওয়া। এবার তুমি দেখো কেস 2। এখানে কি হয়েছে, যে অবজারভারটা ছিল সে কোথায় গেছে, সে গেছে তোমার লিফটের ভেতরে। এখন দেখো যে অবজার্ভ করছে, যে পয়েন্ট থেকে তুমি পর্যবেক্ষণ করছো সে পয়েন্টটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো তুমি ধরো নিজেই প্রসঙ্গ কাঠামো, তো তুমি নিজেই আসো ত্বরণে, তোমার ত্বরণ কোথায়, তোমার ত্বরণ হচ্ছে ওপরের দিকে, তোমার ত্বরণ হচ্ছে ওপরের দিকে। তো তুমি তো নিজেই ত্বরণে আসো, তুমি ত্বরণে আসো, তার মানে তুমি এখন নন ইনার্শিয়াল ফ্রেমে আসো। তুমি এখন কি আসো, নন ইনার্শিয়াল। দিস ইজ নন ইনার্শিয়াল। আচ্ছা, আমি বাংলায় যদি বলি সেটা হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো, নন ইনার্শিয়াল। এখন তুমি যদি বলো যে আমি এই ব্লকটাকে দেখবো, তুমি এখন দেখছো কি এই ব্লকটা এখানে আছে, এই ব্লকটাকে তুমি অবজার্ভ করছো এবং তুমি সেটাকে রেস্ট অবস্থানে দেখবা, তুমি দেখবা এটা থেমে আছে, দ্য ব্লক ইজ অ্যাট রেস্ট, স্থির। দেখো আমি যদি ঘরের মধ্যে আসি, আমি একটা বস্তুকে যদি দেখি আর আমার ঘর মনে করো উপরের দিকে যাচ্ছে, তো আমি বস্তুকে তো স্থির দেখবো, তাই না, বস্তু আমার সাপেক্ষে তো স্থির আছে, ব্যাপারটা এরকম। সে দেখবে ব্লকটা রেস্ট পজিশনে আছে। আর এখন যদি বলা হয় যে ব্লক যেহেতু রেস্ট পজিশনে আছে, তো লাগাও নিউটনের ল, তো নিচে আসবে তোমার এমজি আর ওপরে যাবে তোমার হচ্ছে নর্মাল। আর যেহেতু এটা রেস্ট পজিশনে আছে সেহেতু এটা আমার এফ নিট ইকুয়াল টু 0। তার মানে তুমি এখন ক্যালকুলেশন করছো যে দেখো এন ওপরে এমজি নিচে, তো এন ইকুয়াল টু সরি এফ নিট ইকুয়াল এম এ। আর তুমি এখানে বলবা কি নিট ফোর্স তো 0 এখানে আমার, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে কি এন ওপরে এমজি নিচে, নিট ফোর্স হয়ে গেছে আমার এখানে 0। কি বুঝলা? তোমার এখানে দুইটা উত্তর এসছে। প্রথমে তুমি দেখো, তুমি যখন ব্লকটাকে তুমি অবজার্ভ করছিলা সেটা লিফটের মধ্যে ছিল, সেটা ত্বরণে ছিল, বাট তুমি যখন এরপর নিট ফোর্স দেখছিলা, মানে নর্মাল রিয়াকশন যেটা দেখছিলে সেটা ছিল এম ইন্টু জি প্লাস এ। বাট এখানে দেখো তুমি যদি নর্মালটাকে দেখো সেটা হচ্ছে এমজি। তাহলে দুটা উত্তর তো মানে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তো একই রকম উত্তর আসতে হবে, তাহলে কোনটা ভুল? এটা হচ্ছে তোমার রং অ্যান্সার, দিস ইজ রং। কেন রং? আমি তোমাকে শুরুতেই বলেছি যে নিউটনের ল অনলি অ্যান্ড অনলি অ্যাপ্লিকেবল ইন ইনার্শিয়াল ফ্রেম। তুমি নন ইনার্শিয়াল ফ্রেমে যখন যাবা তখন নিউটনের ল তোমাকে সঠিক ফলাফল দেবে না। তাহলে কি করতে হবে? তাহলেই হচ্ছে আমাদের কনসেপ্ট লাগাতে হবে সুডো ফোর্স, ছদ্ম বল বা অলিক বল। তো দেখো তুমি কি করবা, এখানে সুডো ফোর্সের যে ধারণা না, এটা হচ্ছে কি আমার প্রবলেম যেটা তুমি সলভ করছো নন ইনার্শিয়াল ফ্রেম থেকে, সেই প্রবলেমের অ্যান্সারটাকে সঠিকভাবে নিয়ে আসার একটা স্বার্থপর পদ্ধতি, এটা সেলফিশ টেকনিক বলা যেতে পারে। কিভাবে? তুমি একটু মনোযোগ দাও। তুমি এখানে বলবা কি ফ্রেমের এক্সেলারেশন যেদিকে, সুডো ফোর্সকে একটা বল, এই বলটা কোন দিকে কাজ করবে? দেখো তুমি যাকে অবজার্ভ করছো তার ভর, সুডো ফোর্সকে কীভাবে লিখবা? তুমি লিখবা এফ সুডো কী হবে? আমি একটু বুঝিয়ে বলি, আমি তোমাকে একটু বুঝিয়ে বলি এখানে।
এফ সিডো এটা তুমি কি করবা বলে তো, একটা মান আছে একটা দিক আছে, এটার মান হবে কি, তুমি যাকে অবজার্ভ করছো তার ভর, যাকে অবজার্ভ করছো তার ভর ইনটু অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম, ইনটু অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম। তো এটা হচ্ছে কি সুডো ফোর্সের মান। আর দিক আছে আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আছে। যে কোনো ফোর্সের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে কি ম্যাগনিটিউড, একটা হচ্ছে ডিরেকশন, আর থার্ডটা হচ্ছে তোমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তো একটু মনোযোগ দাও, সুডো ফোর্সের যে মান সেটা তো তুমি লিখছো, ডিরেকশন তো আছে, তুমি যদি ভেক্টর দাও এখানে তো ডিরেকশন আসবে কি নেগেটিভ, দেখো নেগেটিভ। তার মানে তোমার ফ্রেম যেদিকে যাচ্ছে, একটু মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট কথা এখানে, ফ্রেম যেদিকে যাচ্ছে, যেদিকে ত্বরণ হচ্ছে তার উল্টা দিকে ঠিক বিপরীত দিকে হবে কি সুডো ফোর্সের ডিরেকশন। আর সুডো ফোর্সের ম্যাগনিটিউড কী হবে, মান কি হবে, সেটা হবে কি ওই ব্লকের ভর, মানে যে তুমি যে ব্লকটাকে অবজার্ভ করছো তার ভর, বস্তুর ভর, আর কি ফ্রেমের যে তোমার ত্বরণ সেই ত্বরণের মান। আর ভেক্টর টার্মসে লিখলে তোমার এভাবে লিখতে হবে। তো তুমি এখন করবা কি, তুমি এখন সেলফিশ পদ্ধতি ব্যবহার করবা, যে আমার এই ব্লককে আমি স্থির অবস্থাতে দেখতে চাই, স্থির অবস্থাতে দেখবো, বাট আমার নর্মাল যেটা আছে সেটা আমি নন ইনার্শিয়াল ইনার্শিয়াল ফ্রেমে তুমি যেটা পেয়েছিলা সেই অ্যাকুরেট রেজাল্টটা তুমি এখানে আনবা। তো কীভাবে আনবা, তুমি এরপর লাগাবা প্রথমে ওপর দিকে নর্মাল, নিচে তোমার কাজ করছে এমজি, তুমি তো বলছোই নিচে এমজি কাজ করছে, আর লাগছে তোমার একটা ফোর্স, সেটা হচ্ছে কি দ্যাট ইজ সুডো ফোর্স। ফিনিশড। তুমি এখন বলবা এটা স্থির অবস্থায় আছে, দ্যাট মিনস এফ নিট ইকুয়াল টু জিরো। তুমি তো কি স্থির দেখছো, কারণ তুমি এই ফ্রেমের মধ্যে আছো। তাহলে এখানে কি হচ্ছে, একটু মনোযোগ দাও। তো ওপরে যা নর্মাল, নিচে এমজি প্লাস এম এ, তুমি যখনই এমজি প্লাস এম এ লিখে দিবা তখনই তোমার হয়ে যাবে একবারে গেম ফিনিশড, জি প্লাস এ। তাহলে সুডো ফোর্স একটা পদ্ধতি, একটা কৌশল, যেটা নন ইনার্শিয়াল ফ্রেম থেকে নিউটনের লকে ভ্যালিড করে সঠিক উত্তর বের করার সহজ করে দেয়। বুঝতে পারছো, দেখছো অ্যান্সার ম্যাচ করে গেছে। তো এই হচ্ছে কি আমাদের সুডো ফোর্সের বেসিক। এখন যত সময় যাবে তার সাথে সাথে তোমরা আরও বেশি শিখতে পারবা। আর তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, এই যে ক্লাসটা দেখছো, এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর কনসেপ্ট তুমি বাংলাদেশের ইউটিউব চ্যানেলে কোথাও তুমি পাবা না। আমার সাথে থাকো, এনজয় করতে থাকো। দেখো নেক্সট কি বলছি, যে সুডো ফোর্স, এটা তো ডান করে দিলাম, হ্যাঁ। তো এটাই তোমাকে বলছে কি ছদ্ম বল, এটাই বলছে কি তোমার ছদ্ম বা অলিক বল, এটা অলিক বল বলতে পারো, অলিক বল, অলিক বল। আচ্ছা সুডো মানে কি, সুডো মানে ইমাজিনারি, সুডো মানে ইমাজিনারি, এটা তো কাল্পনিক, এটা বাস্তবে নাই। তুমি একটু দেখো তো, আমরা যদি আগের স্লাইডে যদি যাই, হ্যাঁ আগের স্লাইডে যদি যাই, হ্যাঁ আগের স্লাইডে চলে এসেছি, দেখো আগের স্লাইডে যদি যাই, আসলে কি নিচের দিকে কোনো ফোর্স লাগছে, ইয়েস অর নো উত্তর দাও। আসলে কি নিচের দিকে কোনো ফোর্স এখানে লেগেছে, অ্যান্সার ইজ নো, এখানে কোনো ফোর্স লাগেনি। এটা আমরা জোর জবরদস্তি নিয়ে এসেছি, আমার সেলফিশ পদ্ধতি এটা একটা, যে নিয়ে এসেছি এ কারণে যে নিউটনের লটাকে আমরা এখানে কাজে লাগিয়ে সঠিক অ্যান্সার আমরা এখানে বের করতে হবে, এই জন্য সুডো ফোর্স এখানে লাগেনি। সুডো ফোর্স ইজ নট নেসেসারি। আমি যদি বাইরে থেকে সলভ করতাম তাহলে আমার সুডো ফোর্সের কোনো দরকারই হতো না, বোঝা যাচ্ছে? তো যার ফলে আমরা বলছি কি, যে সুডো ফোর্স যেটা, এই যে দেখো দেখো এটা তো একটা ইমাজিনারি, হ্যাঁ সুডো মানেই হচ্ছে ইমাজিনারি। আর দেখতে থাকো, দেখতে দেখতে শিখে যাবা। তো এখানে তো লিখে দেওয়া হয়েছে যে ডিরেকশন আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি, মাস অফ দ্য বডি আর অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম, এটা নেগেটিভ, তার বিপরীত দিকে অ্যাক্সিলারেশন। তো এই যে সুডো ফোর্সকে আমরা এইভাবে ডিফাইন করবো, এটা কি সুডো ফোর্স, এটা সুডো ফোর্স। আচ্ছা তো দেখো এর ম্যাগনিটিউড আছে, দেখো লেখা আছে সুডো ফোর্সের ম্যাগনিটিউড কি, ম্যাস অফ দ্য বডি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ দ্য নন ইনার্শিয়াল ফ্রেম। আরও ক্লিয়ারলি বললে নন ইনার্শিয়াল ফ্রেম। তো নন ইনার্শিয়াল ফ্রেমে তো সুডো ফোর্সের কনসেপ্টটা আসবে, তাই না? আর দেখো ডিরেকশন অপোজিট অফ অ্যাক্সিলারেশন অফ নন ইনার্শিয়াল ফ্রেম। এই মাইনাস এখানে অর্থ এটা হচ্ছে কি, ভেক্টরের এখানে মাইনাস এসছে মানে কি, তোমার এ যেদিকে কাজ করছে এর তার উল্টা দিকে কাজ করছে। এই হচ্ছে তোমার সুডো ফোর্সের কনসেপ্ট। তো ঠিক আছে, আর তাহলে তো তোমরা বুঝে গেছো যেহেতু সুডো ফোর্স কীভাবে আমরা ব্যবহার করব। তো একটু তোমরা এখানে দেখো, যে চিত্রগুলো দেখছো এখানে, এখানে দেখো ব্লক আছে, ওই লিফটের মধ্যে মনে করো ব্যক্তিটা আছে। আচ্ছা কোনোবার দেখা যাচ্ছে লিফট ওপরে চলছে, এখানে লিফট নিচে চলছে,
আচ্ছা, সবাই কিন্তু এই অ্যাক্সিলারেশনে আছে, ত্বরণে আছে, দেখছো এদিকে চলছে, আবার এদিকে লেফট সাইডে চলছে, রাইট সাইডে চলছে। তো তুমি এখানে জানো যে এমজি তো নিচে কাজ করবে, এমজি তো নিচে কাজ করবে প্রতি ক্ষেত্রে, আর নর্মাল তো উপরে কাজ করবে, এগুলো তোমরা ভালোভাবে জানো। আর তোমাদেরকে একটা কথা বলি, ওই যে মোশন প্যারামিটারগুলো দেখিয়েছিলাম না, কিছু কিছু প্যারামিটার আছে যে প্যারামিটারগুলো ফ্রেমের উপর ডিপেন্ড করে না। কি সেগুলো? এই যে লম্ব প্রতিক্রিয়া বল, এমজি, এগুলো কিন্তু ফ্রেমের উপর ডিপেন্ড করে না। টেনশন, এই যে ইন্ডিভিজুয়াল যে ফোর্সগুলো আছে সেগুলো ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, তুমি যে ফ্রেম থেকে দেখো না কেন সেগুলো কোনো চেঞ্জ হবে না। মনে করো আমি এখানে একটা ঘুষি দিলাম, হ্যাঁ 10 নিউটন বলে, আমার হাতে মানে তোমার, আচ্ছা আমার হাতেই মনে করো ঘুষি দিলাম 10 নিউটন বলে, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। তো এই 10 নিউটন ফোর্স একজন মুভিং কার থেকে যেটা দেখবে, থেমে থাকা ব্যক্তি যা দেখবে, এই লিফট থেকে প্রতিটা স্থান থেকে সেই একই 10 নিউটনই সে মেজার করবে, যদি সে সঠিকভাবে মেজার করে। বোঝা যাচ্ছে? তো আমার মোশন প্যারামিটারের মধ্যে কিছু মোশন প্যারামিটার আছে যেগুলো হচ্ছে কি ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট। এরকম আরও আছে কি দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু তোমার ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট। আরও আছে নিউটনীয় বলবিদ্যাতে আমরা সময়কে ধরবো কি ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, তুমি যে ফ্রেমে জানো কেন সময়কে আমরা একই রকম দেখবো। হ্যাঁ, মানে কি তোমার ইভেন্টস অফ টাইম, সরি একটা ঘটনার সময়, মধ্যবর্তী সময়, সময় ব্যবধান, যে যাই হোক টাইমটাকে আমরা কিন্তু ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট ধরবো। তো একটু মনে রাখতে হবে। তো তুমি আমাকে বলো যে এখানে যদি সুডো ফোর্সগুলোকে দেখানো হয়, আমি এগুলো দেখবো না, আমি দেখবো এগুলো তুমি জানো যে এগুলো তোমার কাজ করছে সবগুলোতে একই রকম। সুডো ফোর্সের ডিরেকশন কী হবে সেটা বলো। তুমি এখান থেকে শুরু করো, দেখো এগুলো সবগুলো কি আমার নন ইনার্শিয়াল, সবগুলো কি আমার প্রত্যেকটা কিন্তু আমার হচ্ছে কি একই, দেখো প্রত্যেকটা কিন্তু আমার নন ইনার্শিয়াল, প্রতিটাই হচ্ছে কি এগুলো সবই হচ্ছে নন ইনার্শিয়াল। আরামে বোঝো, ধীরে সুস্থে বোঝো, এটা অজড় প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, প্রতিটাই তোমার অজড় প্রসঙ্গ কাঠামো। সুডো ফোর্সের ডিরেকশনটা আমরা দেখবো। দেখো লিফটের ফ্রেম কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। সুডো ফোর্স লাগবে আমার উপরের দিকে, ঝটপট বলতে হবে। সুডো ফোর্স লাগবে কি আমার উপরের দিকে? এদিকে বলো, এদিকে দেখো লেফট সাইডে এটা এক্সেলারেট করছে, তো সুডো ফোর্স লাগবে কোথায় আমার? রাইট সাইডে। এদিকে দেখো এটা কোন দিকে যাচ্ছে? দেখো রাইট সাইডে যাচ্ছে, তো সুডো ফোর্স দিব কোথায় আমরা? সুডো ফোর্স দিব হচ্ছে লেফট সাইডে। বোঝা যাচ্ছে? এটা দেখো আপওয়ার্ড যাচ্ছে, তাই না, উপরের দিকে যাচ্ছে, তো আমরা সুডো ফোর্স লাগবে কোথায়? ডাউনওয়ার্ড ডিরেকশনে। তো সুডো ফোর্সের ডিরেকশনগুলো তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। আর তোমরা এমনি বুঝে গেছো সুডো ফোর্সের ডিরেকশনটা কোথায়, তোমরা স্লাইডে আগের স্লাইডগুলোতে ক্লিয়ারিটির সাথে তোমরা বুঝেছো। নেক্সট আমরা এখন কি করবো একটু দেখো, কনসেপ্ট তো বুঝেছো। তাহলে কি হচ্ছে এটা? আমি যেটা বললাম সেটাই তো, ইট ইজ অ্যান ইমাজিনারি ফোর্স। দেখো এই যে বেবিটাকে দেখছো না, বেবিটা কি সুন্দর বলছে, দেখো এ বলছে কি এটা ইমাজিনারি ফোর্স, এটা একটা কল্পিত বল, তাই না, হুইচ ইজ অ্যাপ্লাইড অন অবজেক্টস ইন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স টু স্যাটিসফাই নিউটনস ল অফ মোশন। তুমি নিউটনের লজ অফ মোশনগুলোকে তুমি স্যাটিসফাই করার জন্য, ভ্যালিড করার জন্য তুমি হচ্ছে কি সুডো ফোর্সের কনসেপ্টটাকে নিয়ে আসছো। এটা অবশ্যই একটা ইমাজিনারি ফোর্স, এটা বাস্তবে কোনো ফোর্স না। ঠিক আছে স্টুডেন্টরা, দেখতে থাকো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে এখন প্র্যাকটিস করতে হবে। তোমাদের তো থিওরিটিক্যাল কনসেপ্ট তো তোমাদের পরিষ্কার হয়ে গেছে আশা করি। এবার আমরা কি করব, কিছু প্র্যাকটিস করব, কিছু প্রবলেম সলভ করব। আর যত তুমি ম্যাথ সলভ করবা, আর আমি তোমাদেরকে যে ম্যাথ সলভ করতে যাচ্ছি না, বাংলাদেশের মধ্যে বেস্ট মানের ম্যাথ তোমরা আজকে সলভ করবা জাস্ট 15 মিনিটের মধ্যে। তো একটু মনোযোগ দিয়ে দেখো, যত ম্যাথ সলভ করবা তত বেশি তোমাদের কনসেপ্ট পরিষ্কার হবে। দেখো ম্যাথ 1, প্রবলেম নাম্বার 1, এখানে বলেছে কি, বলেছে লিফটের মেঝে এবং ব্লকের মধ্যে লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করো। তো তোমার এখানে পর্যবেক্ষককে দিয়ে আসছে কোথায়? বাইরে। আমাকে তুমি জানাও যে এখানে পর্যবেক্ষক যেটা সেটা কি ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল। তোমরা আশা করি এটা বুঝে ফেলেছো যে পর্যবেক্ষক যে আছে সে কিন্তু মাটিতে আছে, লিফট তোমার অ্যাক্সেলারেট করছে ওপরে উইথ অ্যাক্সেলারেশন এ। তার মানে কি পর্যবেক্ষক যেহেতু রেস্ট পজিশনে আছে, হি ইজ অ্যাট রেস্ট। আর থেমে থাকা মানে কি এখানে অ্যাক্সেলারেশন 0, নো অ্যাক্সেলারেশন, সে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম। আর ইনার্শিয়াল ফ্রেম থেকে প্রবলেম সলভ করার জন্য খুব সহজ, এখানে কোনো ঘাবড়াবে না, সাহস রাখবা, এখানে সুডো ফোর্সের কোনো কনসেপ্ট আসবেই না। যার ফলে কি হবে, তুমি দেখবা কি ব্লক মুভ করছে ওপরের দিকে, তো ওপরে তো কাজ করছে একটা ফোর্স নর্মাল, আর নিচের দিকে তো আছে এমজি, আর কোনো ফোর্স আছে এখানে? আর কোনো ফোর্স তো এখানে নেই। তাহলে দেখো দুটা ফোর্স একটা ব্লকের ওপর কাজ করছে, আর যেহেতু সে ওপরের দিকে এক্সেলারেট করছে, তাই না, তো তুমি এখানে ভালোভাবে বুঝতে পারছো যে আমি যদি এখানে এফনিট লাগাই
তো এফ নিট এক্সটার্নাল, এটা নিউটনের সেকেন্ড ল যেটা, এফ নিট এক্সটার্নাল দ্যাট ইজ ইকুয়াল টু এম এ, মাস অফ দ্য বডি, অ্যাক্সেলারেশন অফ দ্য ফ্রেম বা অ্যাক্সেলারেশন অফ দ্য বডি। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। তুমি এখানে বলবা কি ওপরের দিকে কি যাচ্ছে, ওপরের দিকে কি আছে, ফোর্স এন। তো এন তো এন মাইনাস এমজি, দেখো এমজি ওপরে, নর্মাল ওপরে, এমজি নিচে, তো এন মাইনাস এমজি দ্যাট ইজ ইকাল টু এম এ, আর তোমার এন এখান থেকে বের হয়ে আসছে কত, এমজি প্লাস এ। তোমরা তো বুঝতেই পারছো এখানে আমার সুডো ফোর্সের কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। এবার নেক্সট, ডান। প্রবলেম নাম্বার 2, এখানে বলছে লিফটের মেঝে এবং ব্লকের মধ্যে অভিলম্ব প্রতিক্রিয়া বের করো। এখানে দেখো অবজারভার কোথায় আছে, অবজারভার আছে লিফটের মধ্যে। তোমরা তো এখানে বুঝতেই পারছো যে সেহেতু লিফটের মধ্যে আছে, আর লিফট যেহেতু ত্বরণের উপর দিকে উঠছে, তাহলে অবজারভার নিজে কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, তাই না? তো নন ইনার্শিয়াল যদি ফ্রেমে থাকে তাহলে প্রবলেম সলভ করতে গেলে আমাদের সুডো ফোর্স লাগবে। তাছাড়া তুমি নিউটনের ল এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমার ভুল উত্তর আসবে। তুমি এখানে বলবা কি, ও তুমি তো একে রেস্টে দেখবা, তুমি একে রেস্ট পজিশনে দেখবা, যে অবজারভার কি দেখবে, সে থেমে আছে, তো সে বলবে কি উপর দিকে কাজ করছে এন আর নিচে কাজ করছে এমজি, আর আরেকটা আছে কি তোমার সুডো ফোর্স, যে সুডো ফোর্সটা না দিলে তোমার উত্তর ভুল আসবে। আর সুডো ফোর্সের মান কি, মাস অফ দ্য বডি, তুমি যে বস্তুকে দেখছো আর যেখান থেকে দেখছো তার ত্বরণ, তার সাথে গুণ করবে কি যেখান থেকে দেখছো তার ত্বরণের মান তুমি দেখছো, আর ডিরেকশন কী হবে তার অপোজিট। তো তুমি দেখো, তুমি এখানে যেহেতু রেস্ট পজিশনে দেখছো, তুমি বলবা কি এফ নিট ইকুয়াল টু 0, এফ নিট এক্সটার্নাল তোমার আসছে কি এখানে 0, তাই না? এটা লজিক্যাল না? একটা লিফটে তুমি আসো, তোমার হাত থেকে মনে করো কোনো কিছু পড়ে গেছে, তুমি ওকে দেখছো, বা নিচে কিছু রাখা আছে লিফটে, তুমি লিফটে ত্বরণে আসো লেটসে, তাহলে দেখো তুমি যখন ওকে দেখবা তুমি তো ওকে স্থিরই দেখবা, কারণ তোমার সাপেক্ষে সেই স্থির। নেক্সট দেখো, তুমি যত ভালো প্রবলেম করবা না, তত তোমার কনসেপ্ট আরও বেশি শক্তিশালী হবে। হ্যাঁ, মনোযোগ দাও। প্রবলেম নাম্বার 3-তে একটা ফেমাস ক্যাটাগরি প্রবলেম, এটা অনেকে সলভ করেছো, তোমরা দেখতে পাবা। এটা একটা ট্রলি দেখা যাচ্ছে, এই ট্রলিটা এ ত্বরণে এখানে এক্সেলারেট করছে, এনার ত্বরণে এক্সেলারেট করছে ইন রাইট সাইড ডিরেকশন। তো এখানে বলছে একটা দোলক আছে, পেন্ডুলাম আছে, সেটা হচ্ছে কি এখানে ঝুলে আছে, এবং যখন কোনো কিছু ত্বরণে থাকে, বোঝো ফ্রেম যদি ত্বরণে থাকে তাহলে পেন্ডুলাম আমার, দেখো ত্বরণ যেদিকে তার উল্টা দিকে কিন্তু সে এদিকে কিন্তু অ্যাঙ্গেল করে থাকে, মানে সেটা ভার্টিক্যালের সাথে থাকে না, 0 ডিগ্রি করে থাকে না, সেখানে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে থেটা, দ্যাট ইজ নট 0 ডিগ্রি। একটু মনোযোগ দাও, এখানে গাড়িটা সড়কের তুলনায় এনট ত্বরণে চলছে, গাড়িটা হ্যাঁ তোমার হচ্ছে রাস্তার সাপেক্ষে এনট ত্বরণে চলছে, তুমি দেখছো যে এনট ত্বরণে চলছে। এখন দড়িটি, এই যে দড়িটা উলম্বের সাথে যে কোণ তৈরি করেছে সেটা নির্ণয় করতে বলছে, কথা বুঝতে পারছো? তো এখানে তোমার আছে কি একটা বব, যেহেতু পেন্ডুলাম আছে এখানে বব আছে, তো দড়িটা যে অ্যাঙ্গেল তৈরি করেছে, তো এই থেটার ভ্যালুটা আমার কাছে জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন স্ট্রিং অ্যান্ড ভার্টিক্যাল উইথ ভার্টিক্যাল। দেখো স্ট্রিং মানে যে সুতোটা যেটা আছে, সেই সুতোটা ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা তোমাকে বের করতে বলছে। তো তুমি এটা কীভাবে সলভ করবা? তুমি যদি মনে করো যে তুমি যদি শিখছো সুডো ফোর্স, তুমি সুডো ফোর্স দিয়ে সলভ করো। মনে করো তুমি এর মধ্যে তুমি দাঁড়িয়ে আসো এর ভেতরে, চিন্তা করো তুমি দাঁড়িয়ে আসো কোথায়, এই ট্রলির ভেতরে। তাহলে দেখো তুমি যেহেতু ট্রলির মধ্যে আসো, তাহলে দেখো এবার তোমার সুডো ফোর্স দরকার হবে। তুমি বলবা কি যে এর উপর কয়টা বল কাজ করছে? তুমি বলবা এর উপর যে ফোর্সগুলো কাজ করছে সেই ফোর্সগুলো হচ্ছে, একটা হচ্ছে এমজি নিচের দিকে, এটা যদি ভরে এম হয় এমজি নিচে, আর ওপর দিকে কি কাজ করছে? ওপর দিকে কাজ করছে কি বলো? আচ্ছা ওপরের দিকে তো বল নাই, আমি একটু বুঝিয়ে বলি, তুমি একটু মনোযোগ দাও। এমজি তো নিচের দিকে একটা ফোর্স, তোমাকে রিয়েল ফোর্স নিয়ে কথা বলতে হবে। রিয়েল ফোর্স, ওপর দিকে কোনো ফোর্স আছে? নাই। কি ফোর্স আছে? আমার টেনশন আছে, দেখো অ্যালং দি স্ট্রিং টেনশন হচ্ছে টি, এই দুটো ফোর্সই আছে, এই দুটোর বাইরে কিন্তু কোনো ফোর্সই নাই। কিন্তু তোমার এখানে উত্তরটাকে সঠিকভাবে মিলানোর জন্য তোমাকে নিয়ে আসতে হবে সুডো ফোর্সের কনসেপ্ট। তো একটু মনোযোগ দাও, এটা যদি থেটা হয় তো এটাও থেটা। তো আমি যদি একটু নিচের দিকে একটু দেখাই, এই ছিল তোমার হচ্ছে স্ট্রিং, এই ছিল তোমার অবজেক্ট মাস এম। দেখো এমজি নিচের দিকে,
টেনশন টি হচ্ছে এই ডিরেকশানে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার প্রবলেম সুডো ফোর্স না লাগালে রং অ্যান্সার দিবে, কারণ এখানে দেখো সাম্য অবস্থানে তুমি তাকে দেখছো না। দেখো সাম্য বল এখানে নাই, কারণ কি তুমি একে যখন দেখবা, তুমি যখন একে দেখছো তখন তুমি কি দেখছো, তুমি দেখছো এটা থেমে আছে, রেস্ট পজিশনে আছে। তো এটাকে রেস্ট পজিশনে থাকতে গেলে তো তুমি যদি বলো যে আমার এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থেটা, কারণ কি, কারণ এই অ্যাঙ্গেলটা ছিল আমার থেটা, একটু মনোযোগ দাও। তো তুমি বলবা যে টি কস থেটা উপরে, টি কস থেটা উপরে, আর টি সাইন থেটা, তো অটোমেটিক্যালি টি সাইন থেটা হবে। যে ডিরেকশানে থেটা, সেই ডিরেকশানে যে কম্পোনেন্ট পড়বে সেটা হচ্ছে টি কস থেটা, আর তার অপোজিটে দেখো 90 ডিগ্রিতে আমার হচ্ছে টি সাইন থেটা। তো তুমি এখন দেখতে পাচ্ছ যে টি কস থেটার এমজিকে যদি ব্যালেন্স করে, এটাকে কে ব্যালেন্স করবে? বা তুমি এখানে নিউটনের ল অ্যাপ্লাই করতে পারবা না। তুমি অ্যাপ্লাই করবা কীভাবে? তুমি চিন্তা করবা যে যেহেতু এটা স্থির অবস্থায় আছে, তাহলে নিশ্চিত এদিকে একটা ফোর্স আছে, যে ফোর্সটা তুমি ইমাজিনারি ফোর্স একটা, সেটা হচ্ছে সুডো ফোর্স। এটা হবে কি, ববের ভর আর গুণন হচ্ছে কি ফ্রেমের ত্বরণ। এখন তুমি বলবা কি, তুমি বলবা যে এখানে টি সাইন থেটা, টি সাইন থেটা, আমার লেখাটা একটু ভালো করতে হবে। আচ্ছা, এখানে ছিল তোমার টি সাইন থেটা, আর এই টি সাইন থেটা, টি সাইন থেটা এম এ কে ব্যালেন্স করছে। তুমি যেহেতু একে স্থির অবস্থায় দেখছো, তুমি দেখছো কি এই ববটা স্থির অবস্থায় আছে, তো টি সাইন থেটা ইকুয়াল টু এম এ, আর টি কস থেটা, টি কস থেটা, আচ্ছা আমি দুঃখিত, দাঁড়াও, টি সাইন থেটা দ্যাট ইজ ইকুয়াল টু এম এ, অ্যান্ড টি কস থেটা, টি কস থেটা, দেখো টি কস থেটা কোথায়, দেখো উপরে, নিচে আছে এমজি, এমজিকে ব্যালেন্স করছে। ভাগ করে দাও, টি টি গন, সাইন থেটা বাই কস থেটা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থেটা, আর ট্যান থেটা হচ্ছে কি তোমার দেখো এম এম কাটাকাটি এ বাই জি, এ নট বাই জি। তার মানে কি বুঝছো তুমি, থেটার যে ভ্যালু আসছে সেটা হচ্ছে ট্যান ইনভার্স অফ এ নট বাই জি। তো তোমার বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে না? এই প্রশ্নটা তুমি সলভ করেছো, ভালো কথা, অনেকখানি তুমি এগিয়ে গেছো। আচ্ছা, এটা কি আমাদের খুবই জরুরি যে আমাকে এটা ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে ঢুকে আমাকে সলভ করতে হবে? দেখো তুমি তো এখানে ছিলে না, প্রবলেমে দেওয়া ছিল, তোমাকে বলেছিল যে থেটা বের করো, তুমি কি করলা, তুমি নিজেকে কল্পনা করলে যে তুমি ওই ফ্রেমে আছো, যে সুডো ফোর্সের কনসেপ্ট লাগিয়ে তুমি সলভ করে ফেললা। আমাদের স্টুডেন্টদের মধ্যে এরকমই দেখা যায়, অনেক সময় দেখা যায়, অনেক টিচারদেরকেও দেখেছি যে সুডো ফোর্স ফটাফট লাগিয়ে দিয়ে সলভ করে ফেলছে। আসলে তুমি প্রবলেম সলভ করবা কীভাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? সবসময় সুডো ফোর্স লাগাবা না, এটা জরুরি কিছু না। তুমি একটু মনোযোগ দাও, আমি তোমাকে একটু ভালোভাবে দেখাই। প্রবলেম তো ছিল আমার এটা, তাই না? তো আমি এখানে নন ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করব, আমি একে নন ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করব। তুমি চিন্তা করো, এখানে পর্যবেক্ষক আছে, এখানে পর্যবেক্ষক আছে, তো পর্যবেক্ষক তোমার কোন পজিশনে আছে? রেস্ট পজিশনে আছে, সে স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থায় যদি পর্যবেক্ষক থাকে ভূমিতে দাঁড়িয়ে, তাহলে তার সাপেক্ষে এটা এ ত্বরণে গতিশীল, আর পর্যবেক্ষক তোমার কি ইনার্শিয়াল ফ্রেমে আছে, দ্যাট ইজ ইনার্শিয়াল। আর ইনার্শিয়াল ফ্রেমে থাকলে বা জড় প্রসঙ্গ কাঠামো থেকে প্রবলেম সলভ করলে নিউটনের লগুলো হয়ে যায় ভ্যালিড। এখানে সুডো ফোর্সের কোনো জরুরি না, দরকারি না। দেখো তুমি বলবা কি, যেহেতু ট্রলি তোমার মুভ করছে উইথ অ্যাক্সিলারেশন এ, তাহলে যে যে ববটা এখানে আছে, দেখো এই ববটাকে তুমি এখানে দেখছো, সেও কিন্তু সামনের দিকে তার একটা ত্বরণ আছে, বুঝতে পারছো? তুমি দেখছো কি এই ববটা একই ত্বরণে গতিশীল, এ নট ত্বরণে গতিশীল। তুমি এখন যদি এফবিডি বানাও, তুমি বলবা নিচে কাজ করছে আমার ওয়েট এমজি, আর এদিকে টেনশন টি, এদিকে তোমার টেনশন হচ্ছে টি, আর দেখো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। তো দেখো টি কস থেটা কম্পোনেন্ট যাবে উপরের দিকে। আমি একটু ভালোভাবে দেখাই, এখানে এই ছিল তোমার হচ্ছে বব, এর নিচের দিকে লাগছে এমজি, ওপরের দিকে যে কম্পোনেন্টটা পাচ্ছ টি এর, সে কম্পোনেন্টটা হচ্ছে কি থেটা ডিরেকশনের কম্পোনেন্ট, দ্যাট ইজ টি কস থেটা,
তাই না? আর তার অপোজিট দিকে দেখো অটোমেটিক্যালি এটা হচ্ছে টি সাইন থিটা। দেখো টি কস থিটা এমজিকে ব্যালেন্স করছে। কেন? এর কোনো ভার্টিক্যালি কোনো মুভমেন্ট নাই, এর মুভমেন্ট হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, আর এটা ত্বরণ হচ্ছে কি তোমার এ নট, যার ফলে এই ত্বরণটা এসছে কোথা থেকে? ফোর্স থেকে। তো তুমি এখন বলবা কি এই বলটা যেহেতু তোমার হচ্ছে এ নট ত্বরণে মুভ করছে এদিকে, তার মানে তুমি এখন লাগাবা নিউটনস ল, এফ নিট এক্সটার্নাল ইকুয়াল টু এম এ। আর তুমি যখনই নিউটনের ল এখানে অ্যাপ্লাই করবা সেটা তো এখানে ভ্যালিড, কোনো ব্যাপারই না। তাহলে দেখো দেখো টি সাইন থিটা কম্পোনেন্ট একে গতিশীল লাগছে। তাহলে কি বুঝছো? টি সাইন থিটা ইকুয়াল টু এম এ, একই তো ব্যাপার। আর টি কস থিটা ইকুয়াল টু এম জি, ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আর তুমি যখনই 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যখন তুমি ডিভাইড করে দিবা তখন কি আসবে? ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি, আর তোমার থিটা যে ভ্যালু তোমার বের হয়ে আসবে দ্যাট ইজ ট্যান ইনভার্স অফ এ বাই জি। তুমি কিভাবে প্রবলেম সলভ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনো জবরদস্তি নাই, এটা একটা লাক্সারি ব্যাপার। তুমি সুডো ফোর্স নিয়ে সলভ করবা, তোমার ইচ্ছা, তোমার স্বাচ্ছন্দ্য, কিন্তু আমাদের সবসময় তো এটা জরুরি না। তুমি নন ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করো, তুমি ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করো। তুমি যখন ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করবা তখন তোমার সুডো ফোর্সের কোনো দরকারই পড়বে না, তুমি সরাসরি সেখানে নিউটনের ল অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে? তো আশা করছি আমাদের প্রবলেমগুলো সলভ করার সাথে সাথে তোমাদের কনসেপ্টগুলো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পাওয়ার। দেখো হ্যাঁ এই ম্যাথটা দেখো, এটা কোনো ম্যাথ দেখো 2 কেজি ভরে, ভর বলে দিচ্ছে এখানে বলে দিয়েছে ভর হচ্ছে 2 কেজি। 2 কেজি ভরে একটা বব বা বস্তু এ তোমার আছে সেই ট্রলির মধ্যে। ট্রলির এক্সেলারেশন হচ্ছে এ, এখানে লেখাগুলো একটু মনে হয় ঝাপসা হচ্ছে, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এর এক্সেলারেশন হচ্ছে কি আমার এ, কথা বোঝা যাচ্ছে? এক্সেলারেশন হচ্ছে এ, আর এখানে যে অ্যাঙ্গেল দেখছো না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 37 ডিগ্রি। এখন তোমাকে জানতে চেয়েছে কি, তোমাকে বলে দিয়েছে কি জি ইউজ করো, কত জি ব্যবহার করতে বলছে আমাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তুমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিয়ে তুমি সলভ করবা। হ্যাঁ, তো তোমার কাছে কি জানতে চেয়েছে? তোমাকে বলছে ত্বরণ বের করতে বলেছে, তাই না? হ্যাঁ, এখানে তোমাকে বলছে এখানে আচ্ছা ত্বরণ বের করতে বলেছে। হ্যাঁ, তোমার প্রশ্নটা এখানে ইনকমপ্লিট আছে, তোমাকে বলছে ত্বরণ নির্ণয় করো। ত্বরণ এ কত, মানে ত্বরণের মানটা কত, ডিরেকশন তো তোমাকে দেখিয়ে দিয়েছে, তাই না? তুমি এটা কীভাবে সলভ করবা? তুমি তো জানোই যে হোয়াট ইজ ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি? এ বাই জি, ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি, আর এ ইকুয়াল টু জি ইন্টু ট্যান থিটা, ট্যান 37 না? আর হোয়াট ইজ ট্যান 60 ডিগ্রি, ট্যান 37-এর ম্যাগনিচিউড কত হবে? জি এর তো ম্যাগনিচিউড দেওয়া আছে 10, এটা হচ্ছে 3/4, নিয়ারলি এরকম মান আসে, একটু মনে রেখো, কাজে দেবে। দ্যাট ইজ 30/4, আর 30/4 মানেই তোমার হচ্ছে অ্যান্সার কত হতে পারে? দেখো 4 7 28, তো বোঝা যাচ্ছে এখান থেকে 7.5। ঠিক আছে, এটা তুমি ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করতে পারো, নন ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করতে পারো, তো ফর্মুলা তোমার একই আসবে। ঠিক আছে না? তো এই ত্বরণে যদি তোমার এটা হয়, ত্বরণ যদি 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলেই তুমি এটাকে দেখবা। আচ্ছা এখানে বলো তো, এখানে কি সত্যিকার অর্থে কি এদিকে কোনো ফোর্স কাজ করছে? উত্তর হচ্ছে না। এখানে কি ফোর্স আমার ধরার দরকার আছে প্রতিবার? উত্তর হচ্ছে না। আমি যদি ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করি, আমি যদি তোমার পৃথিবীর মাটি থেকে স্থির অবস্থা থেকে সলভ করি, তাহলে আমার কিন্তু এখানে সুডো ফোর্স লাগানোর কোনো প্রয়োজনই নাই। এখানে দুটো বলই কাজ করছে, সেটা হচ্ছে কি একটা গ্র্যাভিটি নিচে, আর হচ্ছে টেনশন হচ্ছে এদিকে অ্যালং দ্য স্ট্রিং। ঠিক আছে না? তো এই হচ্ছে তোমাদের ক্লিয়ারিটি রাখতে হবে এভাবে, যে তুমি অঙ্ক তো সলভ করবা, প্রবলেম তো তুমি সলভ করবা, বাট যতটা স্বচ্ছতার সঙ্গে তুমি সলভ করতে পারো সেটা হচ্ছে কি তোমার পাওয়ার। ঠিক আছে? তো নেক্সট, ও ওয়েল ডান, তার মানে আমি তোমাদেরকে শেখাতে পারছি ভালো। দেখো বাচ্চা, দেখো ওয়েল ডান, কি খুশি, তোমরা ভালো করেছো। এবার শুরু হবে কি আমাদের ধামাকা, এবার শুরু হবে ধামাকা। বাংলাদেশে এই প্রবলেম ইউটিউব চ্যানেলে তুমি পাবাই না,
দেখো তুমি যত ভালো ভালো প্রবলেম তুমি সলভ করবা তত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? এখানে দেখো কী ধরনের ম্যাথ, এটা বলেছে প্রবলেম নাম্বার 5, এখানে বলেছে চিত্রের ভর দুটির ত্বরণ নির্ণয় করো। এখানে একটা ভর আছে 5 কেজি, যেটা লেফট সাইডে আছে, আর একটা ভর আছে 6 কেজি, আর এটা লিফটের মধ্যে আছে একটা পুলির সাথে, বুঝতে পারছো? একটা পুলি আছে এখানে, পুলির সাথে কানেক্ট করা হয়েছে, একে বলা হয় কানেক্টেড মোশন। আর ত্বরণ হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে বলা হচ্ছে কি, এক হচ্ছে লিফটের সাপেক্ষে তুমি ত্বরণ নির্ণয় করবা, আর 2 হচ্ছে ভূমির সাপেক্ষে তুমি ত্বরণ নির্ণয় করবা। চমৎকার প্রবলেম, হ্যাঁ। এই প্রবলেম যদি তুমি বুঝতে পারো, আশা করি তোমার বেসটাকে সেইভাবে তৈরি করে ফেলছি, তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবা। আর সাহস রাখতে হবে যে পারবো। একটু মনোযোগ দাও। লিফটের সাপেক্ষে যদি তুমি ত্বরণ নির্ণয় করো, তাহলে তুমি চিন্তা করবা কি, তুমি লিফটের মধ্যে আসো, লিফটের সাপেক্ষে যদি তোমাকে বলা হয় যে ত্বরণ নির্ণয় করো, তোমার কাছে কী মনে হবে? তুমি নিজেকে কোথায় দেখবা? তুমি প্রথমে চিন্তা করবা যে তুমি লিফটের মধ্যে আসো, হ্যাঁ, তুমি প্রথমে চিন্তা করবা তুমি লিফটের মধ্যে আসো। তো লিফটের বাইরে এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। তুমি চিন্তা করো প্রথমে প্রবলেম 1 তুমি সলভ করছো, লিফটের সাপেক্ষে ত্বরণ নির্ণয় করছো। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। লিফটের সাপেক্ষে তুমি ত্বরণ নির্ণয় করছো। এখানে তো আমার লিফট এখানে মুভ করছে ওপরের দিকে উইথ অ্যাক্সেলারেশন এ, আর এর ভ্যালু তোমাকে দেওয়া হয়েছে, এর ভ্যালু দেওয়া হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে লেখা মনে হয় একটু ঝাপসা মনে হচ্ছে, তো আমি একটু বলে দিচ্ছি, এখানে এর ভ্যালু যেটা সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওপরের দিকে। তুমি যদি লিফটের সাপেক্ষে ত্বরণ নির্ণয় করতে যাও, তুমি চিন্তা করো তুমি লিফটের মধ্যে আসো, আর তুমি যখন লিফটের মধ্যে থাকবা তখন মনে হবে কি তোমার এই পুলি তো ওখানে আছে। তুমি যদি লিফটের মধ্যে থাকো আর উপরে যদি পুলিশ হলে, তুমি পুলিকে রেস্ট অবস্থানে দেখবা যে ওখানে থেমে আছে। আর এই দুটো মানে ভর লিফটের সাথে ঝোলানো হয়েছে, জাস্ট ঝোলানো হয়েছে, তো এরা যে ত্বরণটা পাবা, এরা যেহেতু সুতো দ্বারা যুক্ত, তো ওপরের দিকে উঠবে, সরি এ ওপরের দিকে উঠলে তো এর নিচের দিকে নামবে, যেহেতু 6 কেজিটা ভর। এখানে তো বোঝা যাচ্ছে আশা করি যে 6 কেজি হচ্ছে কি রাইট সাইডের ভর, আর 5 কেজি হচ্ছে তোমার লেফট সাইডের ভর। এখন তুমি একটু মনোযোগ দাও, যেহেতু একই ত্বরণে, একই মানের ত্বরণে এরা গতিশীল হবে, কারণ কি আমাদের এখানে কনস্ট্যান্ট লাগাতে হবে। কনস্ট্যান্ট কি শর্ত, আমাদের সুতো হবে কি টান টান, সুতো লম্বা করা যাবে না। তো সুতো যেহেতু টান টান থাকবে, প্রতিটা অংশে কিন্তু মানে প্রতিটা অংশের কিন্তু বেগ, দেখো এটা যদি 2 সেন্টিমিটার নামে সেকেন্ডে, একে 2 সেন্টিমিটারই উঠতে হবে, তাই না? ওজন হচ্ছে কি ত্বরণ আমার এখানে সেম হবে। আর অবভিয়াসলি এখানে পুলিটাকে আমরা এখানে ফ্রিকশনলেস অ্যান্ড ম্যাসলেস আমরা ধরে নিব, ঠিক আছে? এবার তুমি একটু চিন্তা করো, তুমি লিফটের সাপেক্ষে তুমি যখন দেখবা, মানে তুমি যখন ভেতরে থেকে একে পর্যবেক্ষণ করছো, আগে তুমি চিন্তা করে বলো যে এখানে সুডো ফোর্সের কনসেপ্ট আসবে কি আসবে না। কারণ তুমি নিজেই আসো কি ফ্রেমের মধ্যে, লিফটের সাপেক্ষে চিন্তা করো, তুমি লিফটের সাপেক্ষে ত্বরণ নির্ণয় করবা। তার মানে লিফট যেহেতু নিজে হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম, অর্থাৎ অজড় প্রসঙ্গ কাঠামো, সুতরাং এখানে তোমার সুডো ফোর্সের কনসেপ্ট নিয়ে আনতেই হবে। তো একটু মনোযোগ দাও। আমার প্রথমে দেখো এফবিডি যদি দেখো, তো আমার 6 কেজি ভরের বস্তুর ওপর লাগছে নিচের দিকে এমজি, দ্যাট ইজ 60। 5 কেজি ভরের বস্তুর উপর নিচের দিকে লাগছে এমজি, দ্যাট ইজ কলমটা ইউজ করি, দ্যাট ইজ 50। আর ওপরের দিকে লাগছে টেনশন টি অ্যাওয়ে ফ্রম দি অবজেক্ট, টেনশন টি অ্যাওয়ে ফ্রম দি অবজেক্ট। সুডো ফোর্স তো এখানে কাজ করছে, কারণ সুডো ফোর্স ছাড়া তুমি কিন্তু এখানে সলভই করতে পারবে না। তো মনোযোগ দাও, এদিকে নজর দেওয়ার দরকার নাই। তো দেখো, তো নিচের দিকে সুডো ফোর্সের ভ্যালু তুমি কী করে নিবা? মাস অফ দ্য অবজেক্ট, যে বস্তুকে তুমি দেখছো তার ভর, গুণন অ্যাক্সেলারেশন অফ দ্য ফ্রেম, যেখান থেকে তুমি দেখছো তার অ্যাক্সেলারেশনের মান, তুমি গুণ করে দাও। এটা হবে 6 দুগুণে 12, আর এটা তোমার হবে 5 and 2 করলে হয় তোমার হচ্ছে এখানে 10, ঠিক আছে না? আচ্ছা, এখন তুমি একটু মনোযোগ দাও। তুমি তো দেখছো কি এটা উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে নামছে, এবং একই ধরনের মানে সাধারণ স্বাভাবিক পুলি তোমরা যেভাবে সলভ করেছো তুমি সেইভাবে এখানে সলভ করবা। এখন তোমার আর সমস্যা নাই। তো তুমি কীভাবে লিখবা? তুমি লিখবা এই যে তো উপরের দিকে উঠছে, তুমি এখানে অ্যাপ্লাই করবা কি এফ নিট ইকুয়াল টু এম এ। আর আমি বুঝো, মনোযোগ দিয়ে বুঝো, বেস্ট ক্যাটাগরি প্রবলেম, বেস্ট প্রবলেম তুমি সলভ করতে যাচ্ছ, মনোযোগ দাও। তো এফ নিট ইকুয়াল টু এম এ, টেনশন ওপরের দিকে, যেহেতু ওপরের দিকে উঠছে তো টেনশনটা বড়, টেনশন টি ওপরে, নিচে কাজ করছে 50 -10
দ্যাট ইজ ইকুয়াল টু এম এ। আর হোয়াট ইজ এম? ইট ইজ 5। আর হোয়াট ইজ এ তুমি জানো না, এর মানটা তুমি নির্ণয় করবে। তো তোমার এখানে ফার্স্ট ইকুয়েশন কি আসছে? তোমার ফার্স্ট ইকুয়েশন আসছে ফর মাস m1, এটা ধরো m1, এটা ধরো m1। তোমার ফার্স্ট ইকুয়েশন যেটা আসছে দ্যাট ইজ t মাইনাস 60 দ্যাট ইজ ইকুয়াল টু 5a। আমি মনে হয় দ্যাট ইজ ইকুয়াল টু 5a, দ্যাট ইজ ইকুয়াল ফার্স্ট ইকুয়েশন। অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন তোমার কি আসবে? এটা 6 কেজি ব্লকের জন্য। দেখো এটা নিচের দিকে নামছে না, এই ধরনের নিচের দিকে নামছে। তো দেখো এফ নিট ইকুয়াল টু এম এ তুমি যদি লাগাও ফর সেকেন্ড ব্লক, তাহলে তুমি এখানে বলবা যে নিচের দিকে হচ্ছে 60 মাইনাস 12, সরি নিচের দিকে হচ্ছে 60 প্লাস 12 টোটাল ডাউনওয়ার্ড ফোর্স মাইনাস টোটাল আপওয়ার্ড ফোর্স মাইনাস টি, দ্যাট ইজ ইকুয়াল টু 6a। তার মানে তুমি এখান থেকে পাচ্ছ 72 মাইনাস টি দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইন্টু এ। দ্যাট ইজ ইয়োর সেকেন্ড ইকুয়েশন। তো এখান থেকে খুব সহজে তুমি এর মান বের করে ফেলতে পারবা। একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি যদি দুটো ইকুয়েশনকে যোগ করে ফেলো, জাস্ট অ্যাড করো, তাহলে আমি একটু যদি দেখাই তোমাকে এই সাইডেই, তাহলে কি আসছে আমার 1 প্লাস 2 থেকে, ফ্রম 1 প্লাস 2 তুমি পাচ্ছ টি মাইনাস, এখানে করো টি মাইনাস 60 প্লাস 72 মাইনাস টি 72 মাইনাস টি দ্যাট ইজ ইকুয়াল টু তোমার কি আসছে রাইট সাইডে 5a, তোমার রাইট সাইডে কী ছিল 5a প্লাস 6a, 5a প্লাস 6a, 5a প্লাস 6a। আর তুমি এখান থেকে খুব সহজে বুঝতে পারছো যে টি তোমার গন। 72 থেকে তুমি বাদ দিচ্ছ, এখানে 60 বাদ দিচ্ছ, দ্যাট ইজ 12 ইকুয়াল টু 11। আচ্ছা 5 6 তো 11, 11a। আর তোমার এর ভ্যালু যেটা আসছে দ্যাট ইজ 12/11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ হচ্ছে তোমার লিফটের সাপেক্ষে দুটা ব্লকের ত্বরণ 12/11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমাকে কি বলছে? ভূমির সাপেক্ষে নির্ণয় করো। এটা ভূমির সাপেক্ষে নির্ণয় করা যাবে না? হ্যাঁ যাবে, অবভিয়াসলি, কোনো ব্যাপারই না। দেখো তুমি তো বের করে ফেলেছো, তাই না? তুমি কি বের করেছো? লিফটের সাপেক্ষে তুমি যখন পর্যবেক্ষক ভিতরে ছিলা, তখন তুমি একে যে ত্বরণে উঠতে দেখেছো আর একে যে ত্বরণে নামতে দেখেছো, সেই ত্বরণের মান তুমি বের করেছো। তো ভূমির সাপেক্ষে তো চিত্র একটু ভিন্ন হবে, কারণ তুমি তো নিজে যখন লিফটের মধ্যে ছিলা তুমি নিজেই কিন্তু ত্বরণে ছিলা। এই জন্য তোমার লিফটের সাপেক্ষে যে তোমার ত্বরণ এসছে, সেটার যে মান এসছে, সে মানটা এসছে, এটা তুমি সলভ করে ফেলেছো। বাট ভূমির সাপেক্ষে করবা, তখন তোমাকে একটু চিন্তা করতে হবে। তুমি যদি ভূমির সাপেক্ষে সলভ করো, তো আমি যদি এটা মুছে দিই, তুমি যদি, আচ্ছা মোছার দরকার নাই এখানে, হ্যাঁ মোছার দরকার নাই। তুমি এখানে দেখো, তুমি লিফটের সাপেক্ষে যখন সলভ করেছিলা, কী করেছিলা? তুমি কীভাবে সলভ করেছিলা? তো তুমি একে দেখেছো, মনে করো তুমি এখানে আসো, তুমি কি করেছো? তুমি দেখেছো যে এ ওপর দিকে উঠছে, কত ত্বরণে উঠছে? একটু দেখো, 12/11। তুমি দেখেছো 12/11 সে ওপরের দিকে উঠছে, ত্বরণে উঠছে। আর এ নামছে কত ত্বরণে? এ নামছে হচ্ছে 12/11 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। একই তো, ঠিক আছে। তো তুমি এবার যদি ভূমির সাপেক্ষে দেখো, একটু মনোযোগ দাও। এখানে আপেক্ষিক গতির যদি তুমি ফর্মুলা একটু চিন্তা করে দেখো, আপেক্ষিক গতির ফর্মুলাতে আমরা কি শিখেছিলাম? তুমি যদি একটু দেখো, যে আমি যদি বলি যে এই যে ব্লকটা, অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক, আচ্ছা অ্যাক্সিলারেশন অফ দ্য বডি লিখি, বডি উইথ রেসপেক্ট টু লিফট। আমি কি লিখছি? লিফটের সাপেক্ষে বস্তুর যে তোমার ত্বরণ, এটা যদি লিখো, তাহলে তুমি একটু মনে করে দেখো, আপেক্ষিক গতির এটা তোমার জানা থাকার কথা। আপেক্ষিক ত্বরণ সেটা হচ্ছে কি, acceleration of the body minus acceleration of the lift, এটা তোমার জানা থাকার কথা। এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যদি তুমি বেগ দেখো, আপেক্ষিক বেগ,
এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ যদি তুমি দেখো, তাহলে বি বস্তুর বেগ থেকে কি করতে হবে, যার সাপেক্ষে বেগ তার বেগটাকে বাদ দিতে হবে। তো ত্বরণের ক্ষেত্রেও কিন্তু আমার সেম ল এখানে প্রযোজ্য। তো তুমি এখানে সুবিধাটা কি, এখানে ফায়দাটা কি? ফায়দা হচ্ছে দেখো, তোমার ত্বরণ লিফটে জানা আছে, লিফটের সাপেক্ষে ব্লকের ত্বরণ তোমার জানা আছে, তোমার লিফটের ত্বরণ জানা আছে, তুমি যার সাপেক্ষে ত্বরণ নির্ণয় করবা, যার সাপেক্ষে তার ত্বরণ তোমার জানা আছে, আর তুমি লিফটের সাপেক্ষে যে ত্বরণ সেটাও তোমার, ব্লকের যে ত্বরণ সেটা তুমি বের করেছো একটু আগে, দেখো 12/11 তুমি বের করেছো। এতে তোমার ফায়দাটা কি, তোমার এটাও জানা, তোমার এটাও জানা, তাহলে তুমি ব্লকের ত্বরণ বের করে ফেলতে পারবা। ব্লকের ত্বরণ কীভাবে বের করবা আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি, এটা অনেক টিচার এখানে বলে না। এখানে যে আছে দেখো, অ্যাক্সেলারেশন অফ দ্য বডি মাইনাস অ্যাক্সেলারেশন অফ দ্য লিফট, এই দুটো কিন্তু একই ফ্রেমে। যখন তুমি রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের যে তুমি মানে ফর্মুলাটা তুমি যখন বসাবে হবে, তখন দেখো এই পারে রাইট সাইডে যেটা থাকে আমাদের, তাই না, মনে করো যে এই যে রাইট সাইডে যেটা থাকে দেখো, এই দুটো কিন্তু একই ফ্রেম থেকে দেখা। তার মানে তুমি মাটি থেকে যখন দেখছো, মাটির সাপেক্ষে কিন্তু লিফটের ত্বরণ তুমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখছো, তার মানে মাটির সাপেক্ষে তুমি ব্লকের ত্বরণ 2 মিটার, মানে ব্লকের ত্বরণটা তুমি বের করতে পারবা। তো দুটোই একই ফ্রেমে, আমি এটাই তোমাকে বলতে যাচ্ছি। তো হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি, তুমি বলবা যে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে অ্যাক্সেলারেশন অফ দ্য বডি উইথ রেসপেক্ট টু লিফট প্লাস অ্যাক্সেলারেশন অফ দ্য লিফট, এই হচ্ছে তোমার সমীকরণ। তুমি একটু ভেক্টরে দেখো, একটা ভেক্টরে করতে হবে। তুমি বলবা তাহলে ফর মাস m1 আমার কি হবে, অ্যাক্সেলারেশন অফ দ্য বডি কি হবে, পর্যবেক্ষকের সাপেক্ষে, বাইরে দাঁড়িয়ে থাকা পর্যবেক্ষকের সাপেক্ষে দেখো, তুমি এর সাপেক্ষে তুমি নির্ণয় করবা, তুমি এর সাপেক্ষে নির্ণয় করবা, তাই না। এ কি দেখবে, এ কি দেখবে, এ দেখছে ওপরের দিকে উঠছে, দেখো মনোযোগ দাও। তাহলে এ কী ত্বরণে দেখবে ওপরের দিকে উঠতে, দেখো। তো অ্যাক্সেলারেশন অফ দ্য বডি উইথ রেসপেক্ট টু লিফট, লিফটের সাপেক্ষে তোমার এই m1 যেটা তোমার 5 কেজি, এর ত্বরণ কত ছিল, সেটা ছিল 12/11, 12/11। এটা দিয়ে দাও জে ক্যাপ, জে ক্যাপ দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা আমি জে ক্যাপ দিয়ে দিলাম, প্লাস অ্যাক্সেলারেশন অফ দ্য লিফট প্লাস অ্যাক্সেলারেশন অফ দ্য লিফট, লিফটের অ্যাক্সেলারেশন কোন দিকে, ওপরের দিকে, তুমি এটা দিবা 2 × জে ক্যাপ, আর এটা তুমি যখন যোগ করে দিবা তোমার ভেক্টর যোগে তোমার রেজাল্ট আসবে। দেখো এলসিএম নাও, নিচে 11, তো 11 দুগুণে 22, 22-এর সাথে 12 যোগ হলে হবে তোমার 34, তো 34/11 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার। আচ্ছা আমি বলি এটা হচ্ছে কি তোমার জে ক্যাপ, এই হচ্ছে তোমার ত্বরণ। কি বুঝছো, তুমি আগে যেখানে দেখছিলা যে ভেতরে থেকে যখন দেখছিলা বা লিফটের সাপেক্ষে যে ত্বরণটা তুমি পেয়েছিলা সেটা ছিল 12/11, আর এখন তুমি দেখছো কি 34/11। কারণটা কি, কারণ লিফটের ত্বরণটা এর সাথে অ্যাড হয়ে গেছে। এবার তুমি একটু মনোযোগ দাও, এবার তুমি সেকেন্ড অবজেক্টের দিকে তাকাও, 6 কেজি, এর ত্বরণ কীভাবে বের করবা, তো অ্যাক্সেলারেশন অফ মাস m2 এটা তুমি কীভাবে বের করবা, এখান থেকে বের হবে। কীভাবে বের হবে একটু মনোযোগ দাও, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন অফ দ্য বডি উইথ রেসপেক্ট টু লিফট, লিফটের সাপেক্ষে ত্বরণ কত দিকে, নিচের দিকে। এবার আমি দেবো মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, বোঝা যাচ্ছে আশা করি, একটু মনোযোগ দাও, মাইনাস জে ক্যাপ প্লাস অ্যাক্সেলারেশন অফ দ্য লিফট, লিফটের ত্বরণ কোন দিকে, ওপরের দিকে, ইট ইজ 2 জে ক্যাপ। এই প্রবলেম সলভ করার জন্য সাহস লাগে, আর এই সাহসটা তোমার অরিন্দম স্যারেরই আছে। এই প্রবলেম সলভ করার বাংলাদেশে সাহসই নাই টিচারদের। দেখো তো এটা আমার কি হচ্ছে, দেখো এখানে তুমি এলসিএম নাও 11, একটু মনোযোগ দাও, 11 × 2 দ্যাট ইজ ইকাল টু 22, আর 22 থেকে তুমি 12 যখন বাদ দাও তাহলে তোমার আসবে এখানে কত, এখানে আসবে কত, ও মাই গড এখানে 10 আসছে। দেখো 22 পজিটিভ, মাইনাস 12 দ্যাট ইজ অলসো পজিটিভ। কিছু বুঝছো, তুমি যখন ভেতর থেকে দেখছিলা তখন দেখছিলা এই ত্বরণ নিচের দিকে, বাট তুমি যখন বাইরে থেকে দেখছো, দেখো পর্যবেক্ষক যখন বাইরে থেকে তুমি দেখছো, মানে তুমি ভূমির সাপেক্ষে যখন দেখছো তখন দেখছো এই ত্বরণটা পজিটিভ আপওয়ার্ড ডিরেকশানে। আর এটাই তো লজিক্যাল, এটা লজিক্যাল না, এখানে তো তোমার গেমই চেঞ্জ হয়ে গেছে। তুমি দেখছো কি লিফট ওপরের দিকে যাচ্ছে, তার মানে এটা উপরের দিকে যাচ্ছে, এটাও উপরের দিকে যাচ্ছে, দুইটা ব্লকই তোমার উপরের দিকে যাচ্ছে।
হ্যাঁ, তুমি যখন লিফটের ভেতরে ছিলে তখন দেখছো কি 6 কেজিটা নিচে নামছে, 5 কেজিটা উপরে উঠছে। বাট তুমি যখন বাইরে থেকে দেখছো তখন হচ্ছে কি তোমার 6 কেজিটা নিচের দিকে নামছে, কিন্তু 5 কেজিটাও উপরের দিকে উঠছে, 6 কেজিটাও উপরের দিকে উঠছে, দুটাকেই তুমি দেখবা। কিন্তু তুমি দেখছো কি এরকম, দেখো যেটা তুমি 5 কেজি দেখো, 5 কেজি ভর, যেটা 5 কেজি ভর তোমার কোন ত্বরণে উঠছে, এটা একটু বেশি ত্বরণে উঠছে, আর 6 কেজি ভরটা তোমার একটু কম ত্বরণে উঠছে, এই আর কি, দুটোকে তুমি উপর দিকে দেখছো। তো তুমি এটা সলভ করে ফেললা, তুমি সলভ করে ফেললা। আচ্ছা, এখানে তো আমরা সুডো ফোর্স দিয়ে তো গোটাটা করে ফেললাম, তাই না? আর একটু দেখো, আমি তোমাদেরকে শুরু থেকে বলছি যে সুডো ফোর্সটা ইজ নট নেসেসারি, এটা আমাদের প্রয়োজনীয় না। এটা কিন্তু আমাদের প্রবলেম সলভ করার একটা টেকনিক শুধুমাত্র। আমরা কি এটাকে শুধুমাত্র গ্রাউন্ড ফ্রেম থেকে সলভ করতে পারি না? বলো, এই প্রবলেমকে শুধু আমি গ্রাউন্ড ফ্রেম থেকে কি সলভ করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা এখানে অবশ্যই গ্রাউন্ড ফ্রেম থেকে সলভ করতে পারবো। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এখানে তোমাকে বলি, আমি শুধুমাত্র একে গ্রাউন্ড ফ্রেম থেকে সলভ করব। আমি শুধুমাত্র এই প্রবলেমটাকে গ্রাউন্ড ফ্রেম থেকে সলভ করব। এর বাইরে যে আছে সে পর্যবেক্ষকই একে সলভ করবে, এর ত্বরণ বের করবে। প্রবলেম কী ছিল, প্রশ্ন কী ছিল? প্রশ্ন ছিল ব্লক দুটি ত্বরণ নির্ণয় করো। একটু মনোযোগ দাও। এক্ষেত্রে তুমি কি করবা? তুমি যখন গ্রাউন্ড ফ্রেম থেকে সলভ করবা তখন তোমার সুডো ফোর্সের দরকার আছে কি নাই তুমি সেটা আগে বলো। উত্তর হচ্ছে না, একটু দরকার নাই, কারণ তুমি গ্রাউন্ডে আছো আর তুমি এখানে আছো রেস্ট পজিশনে। আর তুমি যখন রেস্ট পজিশনে থাকবা, তুমি যখন স্থির অবস্থায় থাকবা তখন তুমি ইনার্শিয়াল ফ্রেমে আছো, সুডো ফোর্স এখানে দরকার নাই। তুমি দেখছো যে এটা উপর দিকে উঠবে, এটা উপর দিকে উঠবে। আচ্ছা, এখানে ত্বরণ কিন্তু তুমি একরকম দেখবা না। আমি ধরে নিচ্ছি এর ত্বরণ হচ্ছে কি ওপরের দিকে A1, আর এর ত্বরণ হচ্ছে ওপরের দিকে A2। ওপরের দিকে আছে টেনশন একটা টি, টেনশন টি, আর এই পুলি যেটা আছে পুলিও তোমার ওপরের দিকে মুভ করছে, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে পুলিটা ওপরে মুভ করছে। একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আর কি কি ফোর্স আছে। এমজি তো লাগছে নিচের দিকে, দ্যাট ইজ 50, আর এমজি নিচের দিকে লাগছে, দ্যাট ইজ 60, তাই না? একটু মনোযোগ দাও। তাহলে তুমি ফার্স্ট ইকুয়েশন কি লিখবা ফর ব্লক 1? তুমি বলবা যেহেতু এই ওপর দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে ওপর দিকে A1 A2 লিখলাম, এই নিয়ে তোমাদেরকে ডাউট থাকার কোনো কারণ নাই। আমি বলি, তোমার উত্তর যদি তোমার নেগেটিভ আসে, A1 যদি পজিটিভ আসে, A2 যদি নেগেটিভ আসে, তাহলে বুঝবে যে এটা নেগেটিভ, নিচের দিকে আসছে। এখানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা এখানে ফর্মুলাগুলো লিখি। দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম আমরা বানালাম, এফবিডি বানালাম। এবার দেখো তুমি কি লিখবা, এফ নিট ইকুয়াল টু এম এ। তুমি লিখবা এফ নিট এক্সটার্নাল ইকুয়াল টু এম এ, এফ নিট এক্সটার্নাল ইকুয়াল টু এম এ, নিউটনের সেকেন্ড ল। আর তুমি যখন এখানে 5 কেজি ভরের বস্তুকে তুমি দেখবা, তাহলে দেখো উপরের দিকে টেনশন টি, উপরের দিকে টেনশন তোমার টি, মাইনাস নিচের দিকে হচ্ছে কি তোমার 50, আর দ্যাট ইজ ইকুয়াল টু 5 ইন্টু A1। এতে কোনো সন্দেহ নেই। একইভাবে তুমি সেকেন্ড ব্লকের দিক তাকাও, সে ব্লকের ক্ষেত্রে তুমি এফবিডিতে দেখছো এখানে, তো ওপরের দিকে যেহেতু টেনশন টি, তো তুমি এখানে বলবা উপরের দিকে টেনশন টি, আর নিচে কাজ করছে তোমার হচ্ছে এমজি, দ্যাট ইজ 60 অ্যান্ড ইজ ইকুয়াল টু 6 টাইমস A2, দ্যাট ইজ ইকুয়াল টু সেকেন্ড ইকুয়েশন। দ্যাট ইজ ইউর সেকেন্ড ইকুয়েশন। তো তুমি এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে তোমার একটু মনোযোগ দিয়ে দেখো, ভেরিয়েবল কয়টা? এখানে তোমার ভেরিয়েবল কয়টা? এখানে ভেরিয়েবল হচ্ছে তোমার 3টা। একটা হচ্ছে টি টেনশন, A1 এই ব্লকের অ্যাক্সিলারেশন, A2 এই ব্লকের অ্যাক্সিলারেশন। 3টা ভেরিয়েবল বা 3টা চলকের জন্য তোমার দরকার 3টা ইকুয়েশন। তুমি 2টা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবে না। শুধু মনে রাখবা, যদি তোমার 4টা ভেরিয়েবল থাকে তাহলে 4টা ইকুয়েশন লাগবে, যদি 2টা ভেরিয়েবল থাকে তাহলে 2টা ইকুয়েশন লাগবে। আমরা এখানে 3টা ভেরিয়েবল, আমার এখানে ভেরিয়েবল কয়টা? টি এটা একটা, A1 এটা একটা, A2 এটা একটা, 3টা, তো 3টা ইকুয়েশন লাগবে। থার্ড ইকুয়েশন কোথা থেকে পাবা? কনস্ট্যান্ট থেকে পাবা। কনস্ট্যান্ট মানে কি? মুভিং পুলি। দেখো পুলি যেহেতু মুভ করছে, আমার এখান থেকে একটা ইকুয়েশন আসবে, আর এখানে পুলির যে ত্বরণ আছে বুঝো, তো অ্যাক্সেলারেশন দেখো, পুলির অ্যাক্সেলারেশন কোথায়? AP আপওয়ার্ড ডিরেকশনে, তাই না? তো ফর্মুলাটা আমি তোমাদেরকে বলি, তোমাদের জানা না থাকতে পারে। AP মানে পুলির যে অ্যাক্সেলারেশন হবে সেটা হবে এই দুই ব্লকের অ্যাক্সেলারেশনের অ্যাভারেজ, A1 প্লাস A2 আপন 2। তার মানে এখানে দেখো 2
ইকুয়াল টু A1 প্লাস A2 বাই 2, তাহলে তোমার A1 সরি এটা এপি। তো অ্যাক্সেলারেশন অফ দ্য পুলি যেটা আসছে আমার, হ্যাঁ দ্যাট ইজ 2। দেখো পুলির অ্যাক্সেলারেশন তো 2, তাহলে আমার কি হচ্ছে A1 প্লাস A2 দ্যাট ইজ ইকুয়াল টু 4। এটা তোমার থার্ড ইকুয়েশন। 3টে সমীকরণ সলভ করো, তোমার উত্তর চলে আসবে, অ্যাক্সেলারেশন তোমার বের হবে। আর তোমাকে একটু বুঝিয়ে বলি, এখানে তোমার ডাউট থাকতে পারে যেটা নিয়ে আসলাম কীভাবে, এটা কনস্ট্যান্ট থেকে আনা হয়েছে। একটু মনোযোগ দাও, আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। এখানে মনে করো পুলি আছে তোমার এরকম, এই পুলি এখানে আছে, আর এর সাথে আছে কি একটা ব্লক M1। মনোযোগ দিয়ে দেখো, এটা তো তুমি কন্টেন্টই পাবা না বাংলাদেশে, তুমি তো এই কন্টেন্টই পাবা না বাংলাদেশে। এটা M2, আর আমি তোমার সামনে আছি শেখানোর জন্য। দেখো পুলি যদি মুভ করে উইথ অ্যাক্সেলারেশন, একটু মনোযোগ দাও। লেটস সে পুলি তোমার এখান থেকে একটু সামনে শিফট করলো, পুলি আমি একটু নিচে দেখাচ্ছি এটাকে, পুলি লেটস সে একটু সামনে মুভ করলো, পুলি এই পয়েন্টে এসছে। লেটস সে পুলি তোমার সরে এসেছে এক্সপি দূরত্ব সরে এসছে, এক্সপি, বুঝতে পারছো? এই পয়েন্ট এক্সপি দূরত্ব সরে এসছে। আর এই ব্লকটা তোমার একটু এগিয়ে এসছে, এই ব্লকটা লেটসে তোমার M1, এ তোমার কতটুকু দূরত্ব এগিয়ে এসছে? এ তোমার এগিয়ে এসছে মনে করো x1 পরিমাণ এগিয়ে এসছে। M2 এগিয়ে এসছে, কতটুকু এগিয়ে এসছে? লেটসে এ তোমার x2 দূরত্ব এগিয়ে এসছে। দুনিয়া চলে হচ্ছে তোমার চাহিদার যোগান থেকে। তো দেখো পুলি যখন মুভ করছে, পুলি কতটুকু সরেছে? দেখো এক্সপি দূরত্ব, তার মানে কি এখানে স্ট্রিং দুই পার থেকে, বুঝতে পারছো? থ্রেড তো তুমি লম্বাই করতে পারবে না, এটা কনস্ট্যান্ট, এটা তো শর্ত। তুমি সুতো তো এখানে শর্ত, সুতোকে তুমি লম্বা করতে পারবে না, সুতোর দৈর্ঘ্য তুমি চেঞ্জ করতে পারবে না। তো সুতো যদি তোমার এক্সপি আর এক্সপি সরে আসে, তো কতটুকু সুতো সরে এসছে, কতটুকু তার মানে তার ডিমান্ড কত? পুলির ডিমান্ড কত? পুলির ডিমান্ড হচ্ছে 2xp। আর এটাকে সাপ্লাই করতে হবে, দুনিয়া তো সাপ্লাই আর ডিমান্ড দিয়ে চলে, তাই না? তো তোমার এখানে সাপ্লাই কে করবে? সাপ্লাই করবে এই ব্লক আর এই ব্লক, তাই না? এই ব্লক যদি তোমার x1 পরিমাণ সরে, তাহলে এখানে x1 আর এটা x2, এই হচ্ছে তোমার কন্ডিশন। বুঝো, এই x1 পরিমাণ আসলো, x2 পরিমাণ এগিয়ে আসলো, আর গোটা সুতো এদিকে দেখো পুলির এখানে যেটা সরে আসলো, দেখো বুঝতে পারছো? পুলি যতটুকু সরে আসলো সেটা হচ্ছে xp পরিমাণ। তার মানে কি xp প্লাস xp, তাই না? এখানে বুঝতে হবে, তুমি এখান থেকে যদি কল্পনা করো, তো xp পরিমাণে সরে এসছে, এটা তোমার xp। আশা করি বোঝা যাচ্ছে। দেখো তো 2xp স্ট্রিংয়ের, দেখছো স্ট্রিং কতটুকু সামনের দিকে এসছে? 2xp, তাহলে এটা কী হবে? x1 প্লাস x2 হবে। আর হ্যাঁ, এখানে আরেকটা শর্ত আছে, এখানে ইম্পর্টেন্ট একটা শর্ত আছে, না বললে না। সেটা হচ্ছে কি, এখানে ডিরেকশানগুলো একই দিকে নিতে হবে, ঠিক আছে? এখানে xp যে ডিরেকশানে হবে, x1 আর x2কে সেই একই ডিরেকশানে হতে হবে। আর এখান থেকে তুমি যদি একে ডিফারেন্সিয়েট করো, তাহলে পাবা ভেলোসিটি। আমি একটু বুঝিয়ে বলি, তো তোমার xp কত এসছে? xp এসছে তোমার x1 প্লাস x2। আমি তো এটাই বলছি যে অ্যাভারেজ। তুমি একে ডিফারেন্সিয়েট করো, টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে? dx/dt, দ্যাট ইজ v। তো vp ভেলোসিটি অফ দ্য পুলি কী হবে? v1 প্লাস v2/2, ব্লক দুটির ভেলোসিটির অ্যাভারেজ। ডিরেকশান আমাকে একই দিকে নিতে হবে। আর এখানে আবার যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি পাবা এখানে এপি। আর এপিটা কী হবে? a1 প্লাস a2। আমি তোমাকে এটাই বুঝিয়ে বলছি। এখানে তুমি যদি এখানে সলভ করো, তোমার অ্যান্সার চলে আসবে, সব কিছু হয়ে গেছে। আর আমি যদি একটু এটা মুছে দিলে হবে। আর যদি তুমি মনে করো যে না, আমি এখান থেকে বের করব, তুমি এটা নাম্বার 1 আর নাম্বার 2 যদি যোগ করলে কী হবে? t-50, তাই না? যোগ করবো না, যোগ করলে তো হবে না, আমার বিয়োগ করতে হবে, তাই না? টি তো ওপরে, আচ্ছা তো ওপরে ধরেছি, তাই না? তো একটু এদিকে মনোযোগ দাও, এদিকে যদি দেখো, তো
মাইনাস ওয়ান, 2 থেকে 1 বাদ দিচ্ছি আমি। 2 থেকে 1 বাদ দিলে কী হবে আমার? t মাইনাস 60 মাইনাস t প্লাস 50 দ্যাট ইজ ইকাল টু 6a1 6a2 সরি 50 দ্যাট ইজ ইকাল টু 6a2 মাইনাস 5a1। এটা বোঝা যাচ্ছে? মাইনাস 5a1 বোঝা যাচ্ছে এটা? আচ্ছা এখানে দেখো, তো tt আমার গন, তো মাইনাস 10 দ্যাট ইজ ইকাল টু 6a2 মাইনাস 5a1। আর তোমার এখানে দেখো 10 ইকুয়াল টু 6a2, এটুর মান কত? এটুর মান হচ্ছে কি 4 মাইনাস a1, এটুর মান হচ্ছে 4 মাইনাস a1 মাইনাস 5a1। তো তুমি এখানে একটু মনোযোগ দাও। তো 10 ইকুয়াল টু 4 6 24 24 মাইনাস 6a1 মাইনাস 5a1। আর এখানে দেখো তুমি a1 এটা অ্যাড করো এপারে, তো এখানে দেখো মাইনাস 10 মাইনাস 24 দ্যাট ইজ ইকাল টু মাইনাস 11 ইন্টু a1। আর এখানে তুমি একটু মনোযোগ দাও, এই তো হয়ে গেছে মাইনাস 34 ইকুয়াল টু মাইনাস 11a1। আর a1-এর যে মান তোমার আসবে, a1-এর যে মান তোমার আসবে সেটা হচ্ছে 34/11 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তুমি বুঝতে পারছো এটা পজিটিভ এসছে, পজিটিভ মানে এটা উপরে দেখবা। এটা তোমাদেরকে এর আগে বের করে দিয়েছি, আমি যে সেটা বলছি যে তোমার এখানে সুডো ফোর্স হচ্ছে তোমার একটা নিজের একটা ইচ্ছা, এটা তোমার চয়েস। এখানে কিন্তু তোমাকে বাধ্য করেনি যে তোমাকে সুডো ফোর্স লাগাতে হবে, বারবার সুডো ফোর্স লাগাবা। তো সুডো ফোর্স তুমি কখন লাগাবা? যদি তুমি নন ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করো। আর তুমি যদি ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করো তোমার সুডো ফোর্সের প্রয়োজনই নাই। তো বুঝছো, একটা প্রবলেমকে তুমি কত সাইড থেকে তুমি চিন্তা করতে পারবা, কত সাইড থেকে তুমি অ্যানালাইসিস করতে পারবা। তুমি যত দিক থেকে অ্যানালাইসিস করতে পারবা তত তোমার ইমাজিনেশন বাড়বে। তো বুঝতে পারছো, এই হচ্ছে তোমার a1। আর একইভাবে তুমি যদি এখন a2 বের করতে চাও তো মনোযোগ দাও। তো a2 কী হবে? a2 কত হবে বলো? আমার আগে তোমরা পারবা, আমি তো অঙ্কে কাঁচা। তো a2 তোমার হবে কি 4 মাইনাস a1, 4 মাইনাস a1। তো 4 মাইনাস a1, হোয়াট ইজ a1? 34/11, এলসিএম নাও 11, 44 মাইনাস 34। বোঝা যাচ্ছে আশা করি? তো a2 এর যে মান আসছে, a2 এর যে মান আসছে সেটা তোমার আসছে 10/11। দেখছো? ও মাই গড, দিস ইজ অলসো পজিটিভ, দিস ইজ অলসো পজিটিভ। মনোযোগ দাও। মাস অফ এ মানে m1, এক্সেলারেশন অফ m1 দেখো 34/11। আর সেকেন্ড ব্লক মাস 2 যেটা 6 কেজি, তার এক্সেলারেশন এসছে দেখো 10/11, পজিটিভ 10/11। এই হচ্ছে কি সুডো ফোর্স। এই হচ্ছে সুডো ফোর্সের কনসেপ্ট। আমরা সবসময় লাগাবো না, আমরা যখন প্রয়োজন হবে তখন লাগাবো। আর আমরা যদি ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করি, তাহলে হচ্ছে সুডো ফোর্সে আমাদের কোনো দরকারই নাই। আর নন ইনার্শিয়াল ফ্রেম থেকে সলভ করলে আমাদের এটা একটা টেকনিক, এটা একটা কৌশল, ঠিক আছে? এছাড়া এটা কিছুই না। তো শেষ আজকের মতোই। তো সুডো ফোর্স বাদবাকিটাই তো বলাই হয়েছে। ধন্যবাদ, পড়ে নাও।